এটা 43তম লেকচার কান্টের এই সিরিজের। এখন আমরা শুরু করব অ্যান্টিনমি গুলো। কান্ট 4টে অ্যান্টিনমির কথা বলেছেন, সেইগুলো এক এক করে আমরা দেখব। অ্যান্টিনমি গুলো কি কি? অ্যান্টিনমি হচ্ছে একরকম বিপ্রতিপত্তি যুক্তি। এখানে আরো দু একটা কথা বলার দরকার, যে অনেকেই বলেছেন যে রিজনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, বিপ্রতিপত্তি যুক্তি কাকে বলে? বিপ্রতিপত্তি যুক্তি হচ্ছে, সরি, আমি বারবার করে বিপ্রতিপত্তি বলি, সৎ প্রতিপক্ষ যুক্তি। সৎ প্রতিপক্ষ মানে যার প্রতিপক্ষ আছে, নামটা থেকেই বুঝতে পারছো একটা যুক্তি আছে, তার বিপরীতেও একটা যুক্তি আছে, এবং অ্যাপারেন্টলি দুটো তুল্য বলশালী। যেখানে সৎ প্রতিপক্ষ যুক্তি থাকে সেখানে প্রথম যুক্তিটা গৃহীত হতে পারে না, কারণ প্রতিপক্ষ যুক্তিও আছে। যদি না প্রথম যুক্তির সপক্ষে আবার অতিরিক্ত কোনো যুক্তি থাকে, বা দ্বিতীয় যুক্তিটার সপক্ষে অতিরিক্ত কোনো যুক্তি থাকে, সেটাকে, সেই রকম যুক্তিকে বলা হয় একতর পক্ষপাতিনী যুক্তি। এখন এমন বহু লোক আছেন যারা, বা বেশিরভাগ ফিলসফার মনে করেন, যারা রিজন নিয়ে আলোচনা করেন, রিজনের মেইন বৈশিষ্ট্য হচ্ছে তার কন্ট্রাডিকশন থাকবে না। রিজনের মধ্যে নিজস্ব কোনো কন্ট্রাডিকশন নেই, রিজন কন্ট্রাডিকশন টলারেন্ট নয়। আমরা সেলফ কন্ট্রাডিক্টরি চিন্তা করি না। কিন্তু কান্টের চিন্তার একটা ফিচার হলো, রিজনের মধ্যে ইনবিল্ট কন্ট্রাডিকশন আছে, যেটা পরে হেগেল নিয়েছেন কান্টের থেকে। কিছু কিছু জায়গায় রিজন এমন জায়গায় চলে যেতে পারে যেখানে সে নিজেকে নিজে কন্ট্রাডিক্ট করতে পারে, কন্ট্রাডিক্টরি যুক্তি দিতে পারে। অবশ্য এখানে একটা নোট দেওয়া দরকার, যে কান্ট বলছেন এই কন্ট্রাডিকশন, রিজনের এই ইনবিল্ট কন্ট্রাডিক্টরি নেচার, এইটা সলিউশন ও রিজনই তৈরি করে। এখানে সলিউশনটা কি একতর পক্ষপাতিনী যুক্তি? না। যে একটা পক্ষের সমর্থনে অতিরিক্ত যুক্তি আছে সেটা খুঁজে বের করা, সেরকম নয়। সলিউশনটা হচ্ছে একটা থার্ড সলিউশন। এখন এটা ভালো করে বুঝতে পারবে, এটাকে একটা মেটাফিজিক্যাল লেভেলে, কারণ তো এপিস্টেমোলজিক্যাল লেভেলে আলোচনা করছেন, এটাকে একটা মেটাফিজিক্যাল লেভেলে নিয়ে গিয়ে হেগেল আলোচনা করেছেন, যেখানে বলছেন উনি ডায়ালেকটিক্যাল মেথডটা এখান থেকে ধার করা। তিনি বলছেন যে একটা থিসিস থাকে, তারপর অ্যান্টিথিসিস থাকে, থিসিস থাকলেই অ্যান্টিথিসিস থাকবে, এটা কান্ট নিজেও মানে, এবং তারপরে থট একটা হায়ার লেভেলে চলে যায়, সেটাকে বলা হয় সিনথেসিস। এইভাবে, যেখানে ওই কন্ট্রাডিকশনটা থাকে না। একটি সহজ এক্সাম্পল দিলে বুঝতে পারবে। হেগেল এরকম এক্সাম্পল দেননি, উনি অনেক মেটাফিজিক্যাল এবং সোশ্যাল এক্সাম্পল। তার মেটাফিজিক্স করার উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ফিলসফি করা, সেই এক্সাম্পল গুলো দিয়েছেন উনি। মেটাফিজিক্যাল আর সোশ্যাল এক্সাম্পল দিয়েছেন, আমরা যেহেতু এপিস্টেমোলজি করছি সেরকম এক্সাম্পল নিচ্ছি। আমি যেই বললাম ব্লু তখনই বলতে পারবো যদি আমি জানি নন ব্লু। ওই যেখানে আমরা নেগেশন, আমরা এমটিনেস পড়ছিলাম, এমটিনেস না, নাথিংনেস পড়ছিলাম বা নাথিং পড়ছিলাম, সেখানে এরকম কথা বলা হয়েছে যে এই আমি একটা কনসেপ্ট ভাবি, সেটা
একটা ব্যাকড্রপে ভাবি, ব্যাকড্রপটা নাথিং, তার নেগেশন। ব্লু ভাবলে আমি ভাববো, নন ব্লু না ভাবলে ব্লু ভাবতে পারবো না। এই দুটোর মধ্যে কন্ট্রাডিকশন আছে, ব্লু আর নন ব্লু। কিন্তু তুমি তারপরে হেগেল বলবেন একটা সিনথেসিস হয়, কান্ট বলেননি এই কথাটা, হেগেল বলেছেন একটা সিনথেসিস হয়, এই দুটোকে মিলিয়ে দেওয়া হয়। কিন্তু সেটা এই লেভেলে হবে না, একটা হায়ার প্লেন। এখানে আমরা কি ছিলাম, পার্টিকুলার কালারের প্লেনে ছিলাম, ব্লু অ্যান্ড নন ব্লু, এই প্লেনটায় ছিলাম। এরপরে আমি চলে গেলাম কালার কিংডম, সেইখানে আমি সব কালার পেয়ে গেলাম। এখানে ব্লু আছে, নন ব্লু আছে, রেড, ইয়েলো, গ্রিন সব আছে, কিন্তু কোনো কন্ট্রাডিকশন নেই, সবই কালার। এবার যেই কালার পেলাম তখন নন কালার, লাইক সাউন্ড এটসেট্রা, এটা পেয়ে গেলাম। মানে যেটা সিনথেসিস হবে সেটা আবার পরবর্তী লেভেলে থিসিস হয়ে যাবে, তার একটা অ্যান্টিথিসিস তৈরি হবে এবং আলটিমেটলি সিনথেসিস হবে। এইভাবে চলতে থাকবে উইদাউট এনি কালমিনেশন, এর কোনো শেষ নেই হেগেলের ফিলসফিতে। কান্টের ফিলসফি, কান্ট ওইটা, ওই মেথোডোলজি নিচ্ছেন না, কিন্তু বলছেন এই কন্ট্রাডিকশনের, এই পর্যন্ত বলছেন যে এই কন্ট্রাডিকশনের একটা সলিউশন আছে। আচ্ছা, এইখানে যেখানে তিনি অ্যান্টিনমি গুলো আলোচনা করছেন বা বিপ্রতিপত্তি যুক্তিগুলো, সৎপ্রতিপক্ষ যুক্তিগুলো আলোচনা করছেন, সেখানে তিনি দুটো পক্ষ করে বলছেন এবং পরে আবার তার উত্তর দিয়েছেন যে এটাকে কি করে সলভ করা যাবে। রিজন, তাহলে কান্টের ক্ষেত্রে কিন্তু রিজনের ভেতর কন্ট্রাডিকশন থাকলেও রিজন কিন্তু কন্ট্রাডিকশনকে টলারেট করে বসে থাকে, রিজন কন্ট্রাডিকশনের একটা সলিউশনে পৌঁছায়। তাহলে কান্ট আলটিমেটলি বলবেন রিজনের মধ্যে, অনেকে বলবেন রিজনের মধ্যে কন্ট্রাডিকশন নেই, কান্ট বলবেন রিজনের মধ্যে কন্ট্রাডিকশন আছে। কিন্তু তার মানে এই নয় যে রিজন কন্ট্রাডিকশন টলারেন্ট, রিজন কন্ট্রাডিকশন আছে আছে কোনো অসুবিধা নেই, এরকমটা নয়। রিজন কন্ট্রাডিকশনকে আলটিমেটলি টলারেট করে না, কন্ট্রাডিকশনের একটা সলিউশন বের করে। এটা যেন কান্টের থেকে, কান্ট স্পষ্ট করে এই কথাটা বলেন, কিন্তু কান্টের থেকে যা বলছেন তার থেকে এটা ফলো করে বলে মনে হয়। দেখো, আমরা সাধারণত থট, রিজন এগুলোর ক্ষেত্রে তুমি যদি একটা গল্প পড়ো এবং গল্পের মধ্যেই যদি কন্ট্রাডিকশন থাকে, তুমি তো বিরক্ত হয়ে যাবে এবং গল্পটা তুমি বলবে এই গল্পটা তো কন্ট্রাডিক্টরি কথা বলছে, আগে যে বলেছে পরের কথাটা মিলছে না, তো তুমি গল্পটা আর পড়বে না ফার্দার। কিন্তু তুমি ধরো একটা কবি, একজন কবির লেখা পড়ছো, কবিতা পড়ছো, একটা কবিতায় একরকম কথা বলেছেন, আরেকটা কবিতায় আরেক রকম কথা বলেছেন, দেখছো এই দুটো কথা একদম মিলছে না, তুমি তাও কবিতাটা পড়বে। কিংবা কিংবা একটা উপন্যাস পড়ছো, একটা উপন্যাসে এক কথা বলেছেন, অন্য পরের উপন্যাসে আরেকটা অন্য কথা বলেছেন, তাও পড়বে। কারণ উপন্যাস একটা থট নয়, মানে উপন্যাস অ্যাজ সাচ রিজন নয়, রিজনের একটা প্রোডাক্ট। রিজন এই যুক্তিটাকেও কনসিডার করতে পারে, ওই যুক্তিটাকেও কনসিডার করতে পারে। কাজেই যারা বলেন যে রিজন এক জায়গায় পূর্বপক্ষ করা হচ্ছে, ন্যায়ের একটা পূর্বপক্ষ করা হচ্ছে, যে দেখো মীমাংসার নামে বলা হচ্ছে যে এই এরকম কনটেক্সটটা ছিল, যেটা সাধ্য আর যেটা সাধন সে দুটো একসাথে থাকতে পারে না। নৈয়ায়িক এমন একটা কথা বলছেন যেখানে সাধ্য সাধন একসাথে থাকে। এখন সাধ্য মানে যেটা প্রমাণ হয়নি, অপ্রমাণিত,
আর সাধন মানে কি? হেতু, যেটা প্রমাণিত। তাহলে প্রমাণিত আর অপ্রমাণিত একেবারে ডাইরেক্ট অপোজিট দুটো। দুটো একসাথে থাকবে কি করে? এটা তো সেলফ কন্ট্রাডিক্টরি, পি অ্যান্ড নট পি হয়ে গেল। তাহলে এই দুটো একসাথে হতে পারে না। এখন সাধ্য আর হেতু যদি একসাথে না থাকে, তোমার ব্যক্তিজ্ঞানই হবে না, প্রথম যুক্তি। যারা বলেন কন্ট্রাডিকশন চিন্তা করা যায় না, সে কথাটা একদম ভুল। সেটা একদিকের যুক্তি। দ্বিতীয় কথা, তুমি এটা বলতেই পারবে না যে পি অ্যান্ড নট পি ইজ এ কন্ট্রাডিকশন। পি অ্যান্ড নট পি যদি একসাথে তুমি চিন্তা করতে না পারো, তাহলে তুমি এটা যে কন্ট্রাডিকশন বোঝো কি করে? একসাথে চিন্তা করো বলেই এই জাজমেন্টটা তৈরি করতে পারো, পি অ্যান্ড নট পি ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এই বিরুদ্ধ জাজমেন্ট চিন্তা করা যায় না, এই কথাটা ভুল। আমরা চিন্তা অবশ্যই করতে পারি। সেরকম কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে থটের মধ্যে নিজস্ব কনফ্লিক্ট আছে, নিজেই এটা চিন্তা করছে, আবার নিজেই ওটাকে ঠিক বলে মনে করছে। আমি যখন পি অ্যান্ড নট পি বলি ইজ এ কন্ট্রাডিকশন, তখন আমি পিটাকে মানছি এবং নট পিটাকে মানছি, দুটোকেই মানছি এরকম নয়, দুটোর কথা বলছি। কিন্তু এখানে যেন দুটোকেই রিজন মানতে পারে, মানার যুক্তি আছে, তাহলে রিজনের মধ্যে একটা রিয়েল কন্ট্রাডিকশন আসে। ওরকম জাজমেন্ট এটা নয়, পি অ্যান্ড নট পি ইজ এ কন্ট্রাডিকশন, ওরকম জাজমেন্ট নয় যেখানে আমি কোনো পক্ষে কমিট করিনি। এখানে আমি একটা পক্ষে কমিট করছি, কিন্তু আমি জানি আরেকটা পক্ষ আছে, ইকুয়ালি ভ্যালুয়েবল, ইকুয়ালি স্ট্রং। কিন্তু আলটিমেটলি রিজন সেটাকে রিজলভ করতে পারে, এটা কান্টের বিশ্বাস। স্যার, এখানে রিজন পি আর নট পি দুটোকে একসাথে ভাবতে পারে বা বলতে পারে যখন বলা হচ্ছে, তখন কি এরম মিন করা হচ্ছে যে সাইমালটেনিয়াসলি বলতে পারে, নাকি ওয়ান বাই ওয়ান বলতে পারে, বা দুটোকে? সিমালটেনিয়াসলি বলতে পারে, ওয়ান বাই ওয়ানও বলতে পারে, সিমালটেনিয়াসলিও বলতে পারে। এই কারণে, না হলে তুমি কি করে বুঝছো যে পি অ্যান্ড নট পি ইজ এ কন্ট্রাডিকশন? তোমার সিমালটেনিয়াসলি তো তোমার থটে দুটো আসতে হবে, পি অ্যান্ড নট পি। এটা যেই থটে এলো আমি বুঝলাম ইটস এ কন্ট্রাডিকশন। কেন ভাবতে পারবো না? মানে কি বলবেন যে যখন পি এর কথা ভাবছি তখন নট পিটাও প্রমিনেন্ট ভাবে আসছে? হ্যাঁ, আসতে পারে, আসছেই নয়, আসতে পারে। মানে আচ্ছা আসতে পারবে না এরকম কোনো বার নেই। আচ্ছা আচ্ছা। কাজে ওই আর্গুমেন্টটা যে দুটো প্রমিনেন্ট ভাবে মনে আসতে পারে না, তাহলে তো আমি তো কন্ট্রাডিকশন কোনোদিনই বুঝতে পারবো না। দুটোকে একসাথে পাশাপাশি কম্পেয়ার না করতে পারলে, আমি তো দুটোকে পাশাপাশি না জুড়তে পারলে আমি কন্ট্রাডিকশন কোনোদিনই বুঝতে পারবো না। কাজেই দুটোকে তো রাখতে হবে, একই সঙ্গে থটে আসতে হবে দুটো। আমি আগে ভেবেছি পি, পরে বলেছি নট পি। আমি আগে বলেছি পি, পরে বলেছি নট পি, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন। আমি আগের দিনের লেকচারে বলেছিলাম যে অর্পিতা উপস্থিত, আজকের লেকচারে বলছি অর্পিতা অনুপস্থিত, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন। আজকের লেকচারে যখন বলবো অর্পিতা উপস্থিত এবং অনুপস্থিত, তখন কন্ট্রাডিকশন হবে। কাজে টাইমের ডিফারেন্স হলে কন্ট্রাডিকশন হয় না, স্পেসের ডিফারেন্স হলে কন্ট্রাডিকশন হয় না, স্পেস টাইম একই হলে তবে কন্ট্রাডিকশন হবে। আদারওয়াইজ স্পেস টাইম থেকে অ্যাবস্ট্রাক্টেড জিনিস কন্ট্রাডিকশন একই সঙ্গে হলে কন্ট্রাডিকশন হবে। তিনটে অপশন আছে, দুটো অপশন আছে। স্পেস টাইম একই হলে, পি আর নট পি হলে কন্ট্রাডিকশন হবে। আর স্পেস টাইম না থাকলে, যেমন পি আর নট পি আমরা সিম্বলিক লজিকে করি, সেটা কন্ট্রাডিকশন হবে। কিন্তু স্পেস বা টাইম যদি ডিফারেন্ট হয়, পি আর নট পি, তাহলে সেখানে কোনো কন্ট্রাডিকশন নেই।
কাজে এই যুক্তিতে মানে যারা এই লজিকটা মানবেন, বুঝতেই পারছো এই লজিকটা যা একদল মেটাফিজিশিয়ানের পছন্দ হবে না। যেমন শূন্যবাদী, কিংবা একটু কান্টের বাইরের কথা বলছি লজিকের লার্জার পার্সপেক্টিভটা বোঝানোর জন্য, ওয়াইডার পার্সপেক্টিভটা বোঝানোর জন্য। শূন্যবাদী, অদ্বৈত বেদান্তীন একদম এই লজিক পছন্দ হবে না, কারণ এই লজিকে এক কথায় নস্যাৎ হয়ে যাবে। কি বলছেন তারা? যারা অনেকান্তবাদী, এটা আছে অথচ অথচ নেই, এটা আছে অথবা নেই, সবই হতে পারে, মানে যত রকমের পারমিউটেশন কম্বিনেশন করতে পারো তো সব রকমের হতে পারে। ওখানে সমস্যা হচ্ছে আছে আর নেই এই শব্দের অর্থ বেঁধে দিলে আর বলতে পারবেন না আছে এবং নেই। ধরো অদ্বৈত বেদান্ত আছে, এই আছে কথাটা অদ্বৈত বেদান্তে খুব স্লিপারি, তিনটে সেন্সে আছে: প্রাতিভাসিক সৎ, ব্যবহারিক সৎ, পারমার্থিক সৎ আছে। এখন এই স্লিপারি অর্থটা নিয়ে খেলা করছেন। সৎ, প্রত্যেক ক্ষেত্রেই সৎ, কিন্তু ওই বিশেষণটা আছে সঙ্গে। তুমি বলো যে এটা আছে প্রাতিভাসিক সৎ, এবং প্রাতিভাসিক সৎ অর্থে নেই, প্রাতিভাসিক অসৎ, আর অদ্বৈত বেদান্ত এগোতে পারবে না। যখন অসৎ বলছেন তখন কিন্তু অর্থটা পাল্টে নিলেন, পারমার্থিক অসৎ, তাহলে সৎ অসৎ হয়ে গেল এটা। কিংবা যদি অনেকান্তবাদীকে ধরো, এটা আছে স্যাদ অস্তি, এখন আছে স্যাদ নাস্তি, আগে ছিল না, টাইম বেঁধে দিলে আর হবে না, আর বলতে পারবেন না। অস্তি নাস্তি চ, এটা আর বলতে পারবেন না, টাইম বেঁধে দিলে, স্পেস বেঁধে দিলে। হ্যাঁ, এইখানে অস্তি ওইখানে নাস্তি, স্পেস টাইম বেঁধে দিলে আর বলতে পারবেন না। অর্থ স্পেস টাইম বেঁধে দিলে আর বলতে পারবেন না। কিন্তু আইদার স্পেস টাইম নিয়ে খেলবেন কিংবা অর্থ নিয়ে খেলবেন, অর্থাৎ একটা মেটাফিজিক্স বানিয়ে নিয়ে সেটা নিয়ে খেলা করছেন। কিন্তু তুমি অ্যাবস্ট্রাক্ট লজিকে সেটাকে দাঁড় করতে পারবে না। কাজে তাদেরকে এই লজিকটাকে অস্বীকার করতে হবে। কিন্তু কান্ট ক্লাসিক্যাল লজিকেই এবং ফর্মাল লজিকে বিশ্বাস করেন, অগাধ বিশ্বাস, সেটা তোমরা জানো। কাজেই যারা মেটাফিজিক্যাল আইডিয়ালিস্ট তাদের লজিক কিন্তু আলাদা, এবং এরা এই জন্য দেখো তুমি ব্র্যাডলির বৈশিষ্ট্যই হচ্ছে, মানে চিন্তার বৈশিষ্ট্য হচ্ছে থটের একটাই বৈশিষ্ট্যকে আমরা জানতে পারি, দ্যাট ইট ইজ কন্ট্রাডিকশনলেস। থটের আর কোনো বৈশিষ্ট্য আমরা জানতে পারি না ব্র্যাডলির ফিলসফি। ব্র্যাডলি হন, হেগেল হন, এরা যারা বড় বড় মেটাফিজিশিয়ান, সবাই মেটাফিজিক্স করবার আগে লজিক লিখেছেন, সিস্টেমস অফ লজিক লিখেছেন। সবার আছে লজিকের বই, সেগুলো পড়ানো হয় না দুর্ভাগ্য, কারণ ওটার উপর দাঁড়িয়ে তাদের মেটাফিজিক্সটা। বৌদ্ধ মেটাফিজিক্সটা দাঁড়িয়ে রয়েছে তার লজিকের উপর, বৌদ্ধ লজিকটা আলাদা, তাই জন্য মেটাফিজিক্সটা আলাদা। আমরা দুটোই পড়ি, কিন্তু অদ্বৈত লজিকটাকে আলাদা করে পড়ি না, মেটাফিজিক্সটা পড়ি। এবং অদ্বৈতরা সত্যি করে লজিকটা লেখেননি কোথাও, এবং অদ্বৈতর হয়েও কেউ লজিকটা লেখেনি। কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে লজিকটা আলাদা, ওটা একটা স্লিপারি স্লোপে খেলা হচ্ছে, মিনিংটাকে পাল্টে পাল্টে খেলা হচ্ছে ওখানে। কিন্তু এখানে মিনিং পাল্টাতে পারবে না, স্পেস টাইম পাল্টাতে পারবে না, এরকম অ্যাবস্ট্রাক্ট, স্পেস টাইম থেকে অ্যাবস্ট্রাক্ট করে চিন্তা করতে হবে এই লজিকে। এখন কান্টে ফিরে আসি। কান্টের এটা
যে অ্যান্টিনমি গুলো, ফার্স্ট অ্যান্টিনমি গুলো সবই ওয়ার্ল্ড নিয়ে। আগে ছিল সেলফ নিয়ে, এটা হচ্ছে ওয়ার্ল্ড নিয়ে আলোচনা। ফার্স্ট অ্যান্টিনমিতে কি বলা হচ্ছে, থিসিসটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ বিগিনিং ইন টাইম অ্যান্ড ইন স্পেস, ইট ইজ অলসো এনক্লোজড ইন বাউন্ডারিজ। সরি। অ্যান্টিথিসিস কি, the world has no beginning and no bounds in space, but is infinite with regard to both time and space. প্রথম বিপ্রতিপত্তির প্রথম পক্ষটা হচ্ছে যে জগতের একটা শুরু আছে সময় কালের দিকে, এবং তার দেশের দিক থেকেও সেটা এনক্লোজড, মানে দেশেও একটা দৈশিক বিস্তৃতির সীমা আছে, অনন্ত বিস্তৃতি নয়। আর প্রতিপক্ষটা কি, প্রতিপক্ষটা হচ্ছে সময়ের দিক থেকেও জগতের কোনো শেষ নেই, সীমা নেই, এবং দেশের দিক থেকেও জগতের কোনো সীমা নেই। প্রথমটা অর্থাৎ সীমা আছে, এই পক্ষটা আমরা দেখি। স্যার এটা এ কত? এ বা বি কত? 426, বি 454। খোলে নাও। পেলে? হ্যাঁ পেয়েছি স্যার। এটা for if one assumes that, এখানে কান্ট রিডাকশীয় যুক্তি দিচ্ছেন, বেশিরভাগ যুক্তিগুলো সবই রিডাকশীয় যুক্তি, মানে প্রত্যেক পক্ষেই বলছেন যে উল্টো পক্ষটা ধরলে এই অসুবিধা হয়, মানে আমার সিদ্ধান্তটাকে নেগেট করলে এই অসুবিধাটা হয়, অস্বীকারে এই অসুবিধা, তাহলে রিডাকশীয় যুক্তি হলো। বলছেন for if one assumes that the world has no beginning in time, then up to every given point in time an eternity has elapsed, and hence an infinite series of states of things in the world, each following another, has passed away. But now the infinite of a series consists precisely in the fact that it can never be completed through a successive synthesis. Therefore, an infinitely elapsed world series is impossible. So a beginning of the world is a necessary condition of its existence, which was the first point to be proved. তাহলে কি দাঁড়ালো, যে আমরা এখন রয়েছি, তাহলে যদি আমরা ধরে নিই ওয়ার্ল্ডের কোনো বিগিনিং নেই, তাহলে এই টাইমের সিরিজটা হচ্ছে ইনফাইনাইট। এবং কান্ট যেখানে অ্যাক্সিওমস অফ ইনটুইশনে বলেছিলেন, একটা কথা বলেছিলেন, তোমাদের মনে আছে যে আমরা যে কোনো ম্যাগনিটিউড ভাবতে গেলে আমাদের 0 থেকে শুরু করতে হয়, পরে সেই ম্যাগনিটিউড পৌঁছাতে পারি। আমি সেখানে মিউজিকের এক্সাম্পল দিয়ে বিষয়টাকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে মিউজিকের ক্ষেত্রে যেমন আমি যদি কোনোটাকে নি বলি বা ধা বলি, তাহলে আমার কোনটা সা সেটা আগে ধরে নিতে হবে, সা আর পাই দুটো স্থায়ী স্বর, সেটা ধরে নিয়ে আমায় ওটাকে নি বলতে হবে, নাহলে ওটা গাও হতে পারে, রেও হতে পারে, ওই একটাই স্বর। অন্যটাকে সা ধরলে ওটা রে হয়ে যাবে, ওটা গা হয়ে যাবে, কিন্তু ওটা
ধৈবত বা নিষাদ হতে গেলে ওটাকে কোনটা ষড়যোগ সেটাকে আমাকে ধরে নিতে হবে। এখন কিন্তু এখানে ক্লেমটা হচ্ছে এই তুমি যেই মোমেন্টের কথাই ভাবো, ধরো আমরা এখন কথা বলছি এই মোমেন্টটা, এটাকে তুমি ইনফাইনাইটলি এক্সটেন্ডেড বলে ভাবতে পারবে না, কারণ তুমি ইনফাইনাইট মোমেন্টস কল্পনা করতে পারো না। কেন পারি না? আমি তো ইনফিনিটি ভাবি, ইনফিনিটির কথা ভাবি, হ্যাঁ ভাবতে পারি, অ্যাজ সাচ ভাবতে পারি, কিন্তু ইনফাইনাইট মোমেন্ট ভাবতে পারবে না, কারণ যে কোনো মোমেন্ট তুমি ভাবো তার আগে একটা মোমেন্ট আছে, পরে একটা মোমেন্ট আছে। কাজে ইনফাইনাইটকে ধরে ফেলতে পারলে সেটা তো ফাইনাইট হয়ে যেত, এই জন্য তুমি ইনফাইনাইট মোমেন্ট কল্পনা করতে পারো না, কিন্তু টাইমকে ইনফাইনাইট ভাবতে পারো। স্যার এখানে ইনফাইনাইট বলতে যদি ইনফাইনাইট কন্টিনিউয়েশন এই সেন্সে কেউ বলতে চায়, ইনফাইনাইট কন্টিনিউয়েশনস অফ দ্য মোমেন্ট। হ্যাঁ, কিন্তু তোমার ইনফাইনাইট কন্টিনিউয়েশন অফ দ্য মোমেন্টস বলতে গেলেও তোমার ওই অ্যাক্সিওম অফ ইন্টুইশনের থেকে তোমায় সেখান থেকে আসতে হবে যে তোমার এটা জিরো থেকে একটা এটার এই পর্যন্ত এসছে, সেই তুমি কোনো পার্টিকুলার মোমেন্টকে বুঝতে গেলে, কিন্তু সেই জিরোটা তো তুমি ধরতে পারবে না। মানে অন্য কথায় ভাষায় বললে, কান্টকে আর একটু ভালো করে বলতে গেলে, an infinite number is not a number. Number is infinite, but there is no infinite number. একটা ইনফাইনাইট নাম্বার বলে কোনো নাম্বার আছে নাকি? সে তো হয় না। ঠিক তেমনি টাইম ইজ ইনফাইনাইট, কিন্তু ইনফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট মোমেন্ট অফ টাইম কিংবা ইনফাইনাইট মোমেন্টস অফ টাইম এটা হয় না, এটা ভাবা যায় না। ঠিক যেমন কোনো ইনফাইনাইট নাম্বার ভাবা যায় না, ঠিক তেমনি ইনফাইনাইট টাইম ভাবা যায় না, এটা একদিকের যুক্তি। Regarding the second point, again assume the opposite, then the world would be an infinite given whole of simultaneously existing things. এবার টাইমের কথা বলেছিলেন, এবার স্পেসের কথা বলছেন। তোমার টাইমের ক্ষেত্রে ইনফাইনাইট বলতে গেলে ইনফাইনাইট মোমেন্ট ভাবতে হবে এবং ইনফাইনাইট ইভেন্টস ভাবতে হবে, সেটা ভাবতে পারো না। এবং সেকেন্ড হচ্ছে ইনফাইনাইট, তোমার দেখো স্পেসে কি হয়, স্পেসের বৈশিষ্ট্য হচ্ছে সিমালটেনিটি অফ ডিফারেন্ট থিংস। টাইমের দিক থেকে একই সঙ্গে একাধিক জিনিস থাকতে পারে, এটা স্পেস। Now we can think of the magnitude of a quantum that is not given as within certain boundaries of every intuition in no other way than by the synthesis of its parts, and we can think of the totality of such a quantum only through the completed synthesis or through the repeated addition of units to each other. সহজ কথায় বলতে, আমরা যখন একটা বস্তু সম্পর্কে ভাবি, কি ভাবি, তার অনেক পার্ট আছে, পার্টগুলোকে জুড়ে জুড়ে বস্তু। Accordingly, in order to think, কোথায় গেল,
the world that fills all space as a whole, the successive synthesis of the parts of an infinite world would have to be regarded as completed. তাহলে ওয়ার্ল্ডকে অ্যাজ এ হোল একটা কমপ্লিট জিনিস ভাবতে গেলে ওই সিনথেসিসটা কমপ্লিট বলে ভাবতে হবে তোমাকে। দ্যাট ইজ in the enumeration of all coexisting things, an infinite time would have to be regarded as having elapsed, which is impossible. এই সবগুলো একসাথে করতে গেলে ইনফাইনাইট টাইম কেটে গেছে এটা ভাবতে হবে, সেটা ইম্পসিবল। কেন বলছি দেখো, সেটা পরে ব্যাখ্যাটা বলবো। অ্যাকর্ডিংলি, কান্ট কি লিখছেন সেটা আগে বলি, তারপরে ব্যাখ্যাটা বলবো। অ্যাকর্ডিংলি, an infinite aggregate of actual things cannot be regarded as a given whole. তাহলে সহজ কথায় ইনফাইনাইট নাম্বার অফ অ্যাকচুয়াল থিংস দিয়ে একটা হোল তৈরি হয়েছে, এটা তো বলতে পারবে না, জিনিসটা কখনোই তৈরি হবে না। আমি একটা টেবিল বানাতে চাই, তার ইনফাইনাইট নাম্বার অফ পার্টস আছে, তাহলে তো টেবিলটা বানানো কোনোদিনই কমপ্লিট হবে না। এটা যুক্তি। এখন accordingly, an infinite aggregate of actual things cannot be regarded as a given whole, hence cannot be regarded as given simultaneously. একই সঙ্গে সবকিছু দেওয়া হয়ে রয়েছে, জগৎটা পুরো জগৎটা, এটা ভাবা যাবে না। Consequently, a world is not infinite in its extension in space. Infinite হতে পারবে না world, but is rather enclosed within its boundaries. তাহলে এটা ইনফাইনাইট হতে পারবে না, তার বাউন্ডারি আছে, দুদিক থেকেই বাউন্ডারি আছে, স্পেসেও বাউন্ডারি আছে, টাইমেও বাউন্ডারি আছে, which was the second point. তাহলে এই থিসিসের দুটো দিক আলোচনা করছেন কান্ট। একটা দিকে বলছেন যে টাইম নিয়ে, আর একটা বলছেন স্পেসে। স্পেসে ইনফাইনাইট হতে পারবে না, টাইমে ইনফাইনাইট হতে পারবে না। টাইমে ইনফাইনাইট হতে পারবে না কেন? ইনফাইনাইট টাইম ইজ নট এ টাইম, ইনফাইনাইট টাইম ইজ নট এ পয়েন্ট অফ টাইম। সেই জন্য সেটা হতে পারবে না। আমরা আগে পরের দুদিকেই ভাবতে পারি, এবং তাহলে আমি এখন কোন মোমেন্টে আছি সেটা বুঝতে গেলে, ওই যেমন ওটাকে নি বুঝতে গেলে সা বুঝতে হবে আগে, তাহলে তোমার প্রথম পয়েন্টটা বুঝতে হবে। কান্টের কথার মানে, কিন্তু ইনফাইনাইট টাইমের প্রথম পয়েন্ট, ওই ইনফাইনাইট টাইমটা যেহেতু কোনো টাইম নয়, ইনফাইনাইট টাইম বলে কোনো পার্টিকুলার টাইম নেই, সেই জন্য প্রথম পয়েন্ট বলে কিছু নেই। তাহলে আমি কোন মোমেন্টে আছি এটা বোঝা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে। এটা কান্টের আর্গুমেন্টের প্রতিপাদ্য। যেহেতু আমি প্রথমটা ধরতে পারছি না। ওটা স্পেসের রেসপেক্টের যুক্তিটা আরেকবার বলবেন প্লিজ? হ্যাঁ, আর যাবো তো সেটা, আগে টাইমটা বলে নি। তাহলে এটা ইম্পসিবল, অর্থাৎ ইনফাইনাইট টাইম কখনো কমপ্লিট করা যায় না, এটাই আর্গুমেন্টের ক্রাক্স। সেই জন্য ওয়ার্ল্ড সবসময় ছিল এই কথাটা বলা যায় না।
তাই ওয়ার্ল্ডের কোনো একটা শুরু আছে, সেখান থেকে আমি টাইমটা গুনে গুনে আসবো, আমি এই টাইমে আছি। যেমন সায়েন্টিস্টরা বলেন ওয়ার্ল্ড এত কোটি বছর আগে তৈরি হয়েছিল, আমরা আমাদের সূর্যের বয়স এত কোটি, এরকম বলে দেয় সায়েন্টিস্টরা। তাহলে ওয়ার্ল্ডের একটা বিগিনিং আছে। এখানে তো সায়েন্স করা হচ্ছে না, এখানে আমরা থটের স্ট্রাকচার বিচার করছি। এবার দেখো স্পেসের দিক থেকে, এটা ভাবো যে যদি ইনফাইনাইট স্পেস হয়, তাহলে এবার সিমালটেনিয়াসলি গিভেন অবজেক্ট গুলোর বাইরেও স্পেস থাকবে। মানে সিমালটেনিয়াসলি গিভেন অবজেক্টস মানে আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, আমরা এখন যে ওয়ার্ল্ডটায়, এই মুহূর্তে যে ওয়ার্ল্ডটায় বাস করছি, সব জিনিসগুলো এই সময় রয়েছে, তুমি রয়েছো, আমি রয়েছি, আর গাছপালা রয়েছে, সবকিছু রয়েছে। এবং গ্রহ নক্ষত্র সব রয়েছে। এই সিমালটেনিয়াসলি গিভেন ওয়ার্ল্ড স্পেসে এর বাইরে একটা স্পেস থাকবে, তাই তো? যদি ইনফাইনাইট হয়, স্পেসটা ইনফাইনাইট হলে, এখন তাহলে দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে যে অবজেক্ট গুলো রয়েছে সেই অবজেক্ট গুলোর স্পেস, আর একটা রয়েছে এমন স্পেস যেখানে কোনো অবজেক্ট নেই, সেটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড স্পেস। এখন এই যে স্পেসটা, এই স্পেসটার সঙ্গে নিশ্চয়ই একটা ওই স্পেসের একটা সম্বন্ধ থাকবে, কারণ ওই স্পেসটা এই স্পেসটার বাউন্ডারি। এই সিমালটেনিয়াসলি গিভেন অবজেক্টস এর যে স্পেস, যেটা মানে আমাদের গিভেন স্পেস, আমাদের এক্সপিরিয়েন্সিয়াল স্পেস, সেই স্পেসের বাইরেও স্পেস থাকবে, এবং বাইরের স্পেসটা হচ্ছে এই স্পেসের সীমা। ভাবো এরকম যে তুমি একটা বলের মধ্যে রয়েছো, আমরা সবাই রয়েছি, একটা বিশাল বল, তার ভেতর আমরা রয়েছি। এই বলটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সিয়াল স্পেস। বলটা একটা স্পেসে রয়েছে, খুব সহজেই ভাবা যায়। যেমন আমি ভাবতে পারি আমি একটা আইল্যান্ডে রয়েছি, আইল্যান্ডের বাইরে বিশাল সমুদ্র, তাহলে আইল্যান্ডটা সমুদ্রের বাউন্ডারি তৈরি করছে। সহজ কথায়, তাহলে আমার এই যে ইনসাইড স্পেস আর আউটসাইড স্পেস, এই দুটোর মধ্যে একটা সম্বন্ধ থাকতে হবে, একটা সম্বন্ধ আছে, এটা ওটার বাউন্ডারি। এছাড়া হবে না। না হলে বাউন্ডারি কি করে হবে? বাউন্ডারিটার সঙ্গে তোমার জমির বাউন্ডারির সঙ্গে তোমার জমির কোনো সম্পর্ক নেই, এটা তো তুমি যুক্তি দিতে পারো না। তোমার জমির বাউন্ডারি হলে সেটা তোমার একটা সম্পর্ক থাকতে হবে। তাহলে এই বাউন্ডারিটার সাথে তোমার সম্পর্ক কি? জল আর মাটির যে সম্পর্ক, একটা আইল্যান্ডের ক্ষেত্রে জল আর মাটির যে সম্পর্ক, সেই সম্পর্ক খুব স্বাভাবিক হয়। আমি বুঝতে পারি আইল্যান্ডটা একেবারে দাগ কেটে মাপতে পারি যে এই পর্যন্ত হচ্ছে আইল্যান্ড, তারপরে থেকেই সি, দাগ কেটে মাপতে পারি আমি। এই মুহূর্তে এইটা হচ্ছে আইল্যান্ড, জোয়ার ভাটার সময় আলাদা হয়, কিন্তু মোটামুটি এই মুহূর্তে এটা একটা আইল্যান্ড এবং সি, যেমন করে আমরা আমাদের ম্যাপে আঁকা থাকে এতদূর ভারতবর্ষ, তারপরে বঙ্গোপসাগর, এটা ভারত মহাসাগর, এটা আরব সাগর, দুটোর মধ্যে একটা সম্বন্ধ আছে। কিন্তু এইখানে আর্গুমেন্টের টুইস্টটা, যে
এরা দুজন সজাতীয়, এই দুটো সজাতীয়, এই আইল্যান্ড, ল্যান্ড আর সি সজাতীয়, দুটোই জড় বস্তু, একটা ক্ষিতি একটা অপ, এদের মধ্যে সম্বন্ধ হতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু ওই যে ইনফাইনাইটলি এক্সটেন্ডেড স্পেস, যেটা কিনা ফর্ম অফ ইনটিউশন, তার সঙ্গে অবজেক্টের সম্পর্ক কি করে হবে? এই যে আমাদের এম্পিরিক্যাল ওয়ার্ল্ড, এই এম্পিরিক্যাল ওয়ার্ল্ড এর সম্পর্ক কি করে হবে? এটা তো হওয়া সম্ভব নয়, দুটো বিজাতীয় বস্তু, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, দুটো বিজাতীয় বস্তু, সম্বন্ধ কি করে হবে? তাহলে এখানে সম্বন্ধটা হতে পারবে না। কেন হতে পারবে না? কান্ট বললেন বলেই হতে পারবে না? কান্ট তো নিজেই বলেছেন যে স্পেশাল অবজেক্টের এক্সপিরিয়েন্স আমাদের হয়, তাহলে অবজেক্টের সঙ্গে স্পেসের তো সম্পর্ক হয় থ্রু ইনটুইশন, তাই তো? অবজেক্টের ইনটুইশন হয়, তাই হয়। কিন্তু যেটা ইনফাইনাইট অবজেক্ট, আমি তো সব অবজেক্ট গুলোকে আমার এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড এর মধ্যে ধরে নিয়েছি, তাহলে ইনফাইনাইট যে স্পেস, বাকি যেটা পড়ে রইলো তার মধ্যে কোনো অবজেক্ট নেই, তার কোনো ইনটুইশন হবে না। অবজেক্ট ছাড়া স্পেসের ইনটুইশন কান্ট মানেন না, মানে কান্ট দেখিয়ে এসছেন, মনে করছেন, প্রমাণ করেছেন যে সেরকম ইনটুইশন সম্ভব নয়। কাজে সেই স্পেসের সাথে এই স্পেসের এক্সপিরিয়েন্সিয়াল স্পেস, এই দুটো থটের কোনোদিনই মেলবন্ধন সম্ভব নয়। তাহলে স্পেসকে ফাইনাইট হতেই হবে, ইনফাইনাইট হতে পারবে না। স্পেসকে ইনফাইনাইট হতে হবে কিনা সেটা বড় প্রশ্ন নয়। স্পেসকে কান্টও ইনফাইনাইট বলেছেন, কারণ কনসেপচুয়ালি ইনফাইনাইট, কারণ ওই ইনফাইনাইট স্পেসে কোনো উই ক্যান থিঙ্ক অ্যাবাউট এমটি স্পেস উনি বলে এসছেন, সেই স্পেসে অবজেক্ট থাকতে পারত, কিন্তু তার ইনটুইশন হয় না। কিন্তু তাহলে সেটা ফর্ম অফ ইনটুইশন হিসাবেই আছে। ফর্ম অফ ইনটুইশন আর অ্যাকচুয়াল ইনটুইশন দুটোর মধ্যে সম্বন্ধ হবে না, এটা কান্ট মনে করছে। সেই জন্য স্পেস মানে ওয়ার্ল্ডটা স্পেসে ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, এই কথাটার কোনো মানে হয় না। আরেকটা দিক থেকে বললে, যে কোনো অ্যাকচুয়াল জিনিস, দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়াল, যে কোনো অ্যাকচুয়াল এবং কম্পোজিট জিনিস, মানে যেটা কম্পোজিট মানে যার পার্ট আছে, সেটার পার্টগুলো টোটালিটিটা হচ্ছে জিনিস, তবে আমি জিনিসটাকে বুঝতে পারি। এখন সব পার্টগুলোকে বুঝতে পারলে আমি জিনিসটাকে বুঝতে পারি, যেমন একটা টেবিলকে বুঝতে গেলে আমি টোটাল পার্ট বুঝি, যে এই পার্ট আছে, রাফলি স্পিকিং। এখন যার ইনফাইনাইট পার্ট আছে, আমি কি করে বুঝি জিনিসটাকে? পার্টগুলোকে একত্রিত করে বুঝি, এটা পার্টের সমষ্টি, তাই জন্য এটাকে কম্পোজিট বলছি। যার ইনফাইনাইট পার্ট আছে, ইনফাইনাইট পার্ট তো আমাদের বোঝা সম্ভব নয়, কখনো জোগাড় করতে পারবে না ইনফাইনাইটের। ওই আবার একই যুক্তি, ইনফিনিটি ইজ নট এ নাম্বার। আমি ইনফাইনাইট জিনিস সংগ্রহ করে ফেলেছি একসাথে, এটা তো কোনোদিনই হবে না। তুমি যাই সংগ্রহ করবে তার সঙ্গে আমি বলবো +1 আছে, যেহেতু ওটা ইনফাইনাইট। তাহলে কনক্লুশনে কি আসছে? সেরকম জিনিসের এক্সপিরিয়েন্স আমাদের হওয়া সম্ভব নয়। তাই ওয়ার্ল্ড ইজ ইনফাইনাইটলি এক্সটেন্ডেড ইন স্পেস, এটা হওয়া সম্ভব নয়।
কান্ট এদিক থেকে যুক্তি দিচ্ছে। এবার পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। একটা জিনিস একটু মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে যেখানটায় আপনি বললেন না যে আমরা একটা বৃত্ত বা একটা বলের মধ্যে আছি, ওখানে যে বাউন্ডারিটা দ্বারা তো আমাদের এই ওয়ার্ল্ড অফ পসিবল এক্সপিরিয়েন্স যেটা সেইটা বা এটা তো মানে একদম সীমিত। তো এটাকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, যে জন্য এটা এক্সপিরিয়েন্সিয়াল স্পেস। এখন যদি আমরা ইনফাইনাইট স্পেসের কথা বলি, তো এটার বাইরে যেটা আছে সেটার কথা বলতে হবে। তো এটা কি কোথাও এরকম মানে ন্যায়তে যেরকম ওই আত্মা বোঝাতে গিয়ে বলা হয় না যে দেহাবচ্ছিন্ন আত্মা, তো দেহের বাউন্ডারির দ্বারা ওই অবচ্ছিন্ন হয়ে গেল, তো আউটসাইডে যেটা থাকলো সেটা পরমাত্মা, সেটাকে তারা নিত্য বলছে, যার কোনো সৃষ্টিও নেই, ধ্বংস নেই। আর ফর দ্য টাইম বিং এইটা জীবাত্মাটা দেহের দ্বারা অবচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এইটা কি মানে বিষয়টা ওরকম, মানে ওই যুক্তিটা কান্ট দেবে না, বাট আমি ওই ডায়াগ্রামটা একটা আঁকার চেষ্টা করছিলাম, তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তোমার বক্তব্যটা ঠিক, বলাটা একটু গন্ডগোলের হলো। বক্তব্যটা ঠিক। দেহাবচ্ছিন্ন আত্মা মানে আত্মাটা দেহের মধ্যে আছে, এটা ন্যায় কখনো বলবেন না। আত্মাটা দেহের মধ্যে নেই। দেহ অবচ্ছিন্ন আত্মা মানে আত্মা তো বিভু, হুম বিভু সর্বব্যাপী। হুম দেহ অবচ্ছিন্ন আত্মা মানে যেমন আকাশ বিভু, দেশ বিভু, হুম এই একই যুক্তিতে। এবং অদ্বৈত বেদান্তি এটা এই উপমাটা, এই তুলনাটা হামেশা টেনেছেন যে আত্মা তো বিভু এবং আত্মা মানে ব্রহ্ম, চেতনা। হুম এবং সেটা কি হয়, তারই তো যাবতীয় কারসাজি হচ্ছে এই জগৎ, এই আমাদের জীবাত্মা ইত্যাদি সবই কিছু। এগুলো হচ্ছে কোনো না কোনো ভাবে অবচ্ছিন্ন। কে অবচ্ছিন্ন? অবচ্ছিন্নটা হচ্ছে ওই বিভু জিনিসটা। এখন ওই বিভু জিনিসটা অবচ্ছিন্ন, তাহলে অবচ্ছিন্ন হলে একটা অবচ্ছেদক লাগে। অবচ্ছেদকটা হচ্ছে ওই তত্ত্বৎ বস্তু। জীবাত্মার ক্ষেত্রে জীব, জীব যখন বলছি তখন জীবের শরীরটা হচ্ছে অবচ্ছেদক। এই জন্য বলা হচ্ছে শরীর অবচ্ছিন্ন আত্মা, ওটা হচ্ছে জীবাত্মা। কিন্তু আত্মা এক নয়, ন্যায়ের ক্ষেত্রে আত্মা বহু, কিন্তু সবই বিভু। এবং বিভুত্বের লক্ষণ কি? সর্বমূর্ত সংযোগ। মূর্ত হচ্ছে যা কোনো কালে থাকে কোনো কালে থাকে না, সেগুলোকে বলা হয় মূর্ত। সব মূর্ত বস্তুর সংযোগ, বা কোনো দেশে থাকে কোনো দেশে থাকে না, এটা মুক্ত বস্তু। কোনো এমন হতে পারে বস্তুটা নিত্য, কিন্তু কোনো দেশে থাকে কোনো দেশে, যেমন পরমাণু। পরমাণু নিত্য, কিন্তু সব কালে থাকে, কিন্তু কোনো দেশে থাকে না। এক দেশে থাকে আরেক দেশে থাকে না, এরকম। তো মূর্ত বস্তু। এখন সেটা অবচ্ছিন্ন আত্মা। কান্টের ভিউটা অনেকটা এরকম, এক্সেপ্ট মেটাফিজিক্স। যে কান্টের নিজের ভিউটা হচ্ছে, এখানে তো নিজের ভিউ বলছেন না, এখানে দুটো বিপ্রতিপত্তি মানে বিপ্রতিপত্তি যুক্তি বলছেন, সৎ প্রতিপক্ষ যুক্তি বলছেন, বারবার বিপ্রতিপত্তি বলছি, সৎ প্রতিপক্ষ যুক্তি বলছেন। তো সেখানে কি দাঁড়ায় যে স্পেসটা, পার্টিকুলার স্পেসটা অবচ্ছিন্ন, তাহলে ওই আত্মার মতোই অবচ্ছিন্ন। ওই যেরকম চেতনাকে অদ্বৈত বেদান্ত বলেছেন যে বিভিন্ন ভাবে অবচ্ছিন্ন হয়, তার অবচ্ছেদক থাকে বা উপাধি থাকে, উপহিত হয়। দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট অদ্বৈত বেদান্তে, উপাধি আর অবচ্ছেদক। কোথাও বলেছেন অবচ্ছিন্ন, কোথাও বলেছেন উপহিত,
কোথায় অবচ্ছিন্ন কোথায় উপহিত তারও আলাদা আলাদা নিয়ম আছে, কিন্তু সেটার ভিতর অদ্বৈত মেটাফিজিক্সে ঢুকছি না। সেরকম ভাবে এই স্পেসটা, এক্সপিরিয়েন্সিয়াল স্পেসটা, স্পেস তো বাইরে নেই। ন্যায়ের ক্ষেত্রে আত্মা, দেশ সব বাইরে আছে। কান্ট তো আগে প্রমাণ করে এসছেন, এই জন্য এই যুক্তিগুলো পরে দিচ্ছেন। আগে প্রমাণ করে এসছেন স্পেস বাইরে নেই, ফর্ম অফ ইনটুইশন। তাহলে ওই রকম নৈয়ায়িকের মতো বিভু দ্রব্য হিসাবে আছে এটা বলার কোনো মানে হয় না। বিভু দ্রব্য হিসাবে আছে বলার একটা সুবিধা আছে, যে দেহটাও বা জগৎটাও দ্রব্য এবং দ্রব্যের ধর্ম, এবং জগৎটার কিছু কিছু বস্তু ইনফাইনাইট, তাদের মধ্যে সম্বন্ধ হতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে সম্বন্ধটা হচ্ছে বিজাতীয় বস্তুর মধ্যে, একটা ফর্ম অফ ইনটুইশন আর একটা হচ্ছে মানে মানে কর্পোরিয়াল থিং, যেটা জগৎ, ওয়ার্ল্ড, সেটার মধ্যে সম্বন্ধ হচ্ছে। কিন্তু কান্টের ক্ষেত্রে আর ন্যায়ের ক্ষেত্রে বা ইন্ডিয়ান ফিলসফির ক্ষেত্রে একটা জায়গায় মিল আছে, দেশকে অ্যাজ সাচ বোঝা যায় না। কান্ট যেমন বলবেন যুক্তি দিয়ে বুঝতে হয়, ইন্ডিয়ান ফিলসফিতেও তাই বলা হবে, যুক্তি দিয়ে বুঝতে হয়। আরেকভাবে বোঝা যায়, সেটা হচ্ছে ফাইনাইট স্পেস, ফাইনাইট টাইম, সেটাকে বুঝতে পারো এক্সপিরিয়েন্স দিয়ে। এখনের এক্সপিরিয়েন্স হয়, এখন যখন আমি কথা বলছি, এটা ফাইনাইট, এটাকে বোঝা যায়। কিন্তু ইনফাইনাইট যে স্পেস, তাকে কিন্তু যুক্তি দিয়ে বুঝতে হয়। এবং ইন্ডিয়ান ফিলসফিতে ওটা মানে নেই, ওটা বাইরে আছে। অদ্বৈত বেদান্তি বুঝতেই পারছো, স্পেস টাইম মানতে পারবেন না, ইনফাইনাইট স্পেস অ্যান্ড ইনফাইনাইট টাইম মানতে পারবেন না খুব সহজ যুক্তিতে, কারণ তারা তো অদ্বৈত। ইনফাইনাইট আরেকটা মানলেই তো দ্বৈত হয়ে যাবে। কাজেই তারা দেশকাল এরকম নিত্য মানতে পারবেন না। বৌদ্ধরা মানতে পারবেন না, যারা ক্ষণিকত্ববাদী, নিত্য মানতে পারবেন না। কাজেই সমস্যা আছে তাদের, মেটাফিজিক্যাল সমস্যাটা। কিন্তু কান্টের সমস্যাটা এপিস্টেমোলজিক্যাল। এখন সত্যি করেই এটা অবচ্ছিন্ন হয়, কিন্তু কান্টের যুক্তিটা একটু অন্য দিক দিয়ে যাচ্ছে। যুক্তিটা এরকম দিচ্ছেন যে আমরা স্পেসের ক্ষেত্রে আমরা স্পেশাল অবজেক্ট ধরে বলছেন, ওয়ার্ল্ডটা তো একটা স্পেশাল অবজেক্ট। স্পেশাল অবজেক্ট গুলোকে, বৈশ্বিক বস্তুকে আমরা বুঝতে পারি একটা সংগ্রহ হিসাবে। কিসের সংগ্রহ? অংশের সংগ্রহ। তো যদি দেশের কোনো মানে যদি জগতের কোনো বৈশ্বিক সীমা না থাকে, এবং দেশকে তো আমরা যে দেশকে বুঝি, অভিজ্ঞতায় পাই, সে দেশটা হচ্ছে এম্পিরিক্যাল স্পেস, এক্সপিরিয়েন্সিয়াল স্পেস। সেটা তো বস্তু দিয়েই বুঝি, ওই উপহিত করেই বুঝি। দুটো স্পেসের মধ্যে কোনো পার্থক্য হবে না যদি না কোনো বস্তু থাকে। আমরা বস্তু দিয়ে বুঝি, এইটা যেখানে তোমার বাড়ি সেটা একটা জায়গা, তোমার বাড়ি থেকে আমার বাড়ি এত কিলোমিটার দূরের একটা জায়গা। দুটো জায়গা, দুটো জিনিস দিয়ে বুঝলাম দেশকে, আদারওয়াইজ কিছু করে বোঝার কোনো উপায় নেই। টাইমেও ঠিক তেমনি, দুটো ইভেন্ট দিয়ে তোমায় বুঝতে হবে, ওইটা তখনকার এখনকার, দুটো ইভেন্ট দিয়ে তোমায় বুঝতে হবে। কাজেই তার বাইরে স্পেসকে বুঝতে পারবে না তুমি, ওরকম স্পেসে তো ওয়ার্ল্ড থাকতে পারবে না, ওটা ফর্ম অফ ইনটুইশন। তাতে তো বস্তু থাকতে পারবে না। যে বস্তু থাকে সেই স্পেসটা যদি ইনফাইনাইট হয়,
তাহলে এই ওয়ার্ল্ডটা ইনফাইনাইট, ইনফাইনাইট ওয়ার্ল্ড হলে ওয়ার্ল্ডের অবজেক্টের ইনফাইনাইট পার্টস আছে, সহজ কথায় এক্সটেন্ডেড পার্ট আছে, ইনফাইনাইট এক্সটেন্ডেড পার্ট আছে, ইনফাইনাইট নাম্বার অফ এক্সটেন্ডেড পার্ট আছে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ এক্সটেন্ডেড পার্ট এগুলোকে তুমি কখনো কালেক্ট করতে পারবে না তোমার কনসাসনেসে, তাহলে তুমি ওয়ার্ল্ডকে বুঝতে পারবে না কোনোদিন। কিন্তু আমরা ওয়ার্ল্ডকে বুঝতে পারি। Therefore, conclusion is obvious. The conclusion is obvious. The world is finite. এখন হয়তো কিছুটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। উল্টো দিক থেকে, the world has no beginning and no bounds in space. No beginning মানে no bound in time and no bounds in space, but is infinite with regard to both time and space. Infinity, যারা ইনফিনিটি আর্গুমেন্ট দেন জগতের কোনো, এবং এটা আমাদের যে কোনো মানে রিলিজিয়াস ভিউতে বা পুরনো কসমোলজিতে এটাই বলা হয় ইনফাইনাইট। যদিও বিগ ব্যাং এ বলা হয় যে টাইমেরও একটা শুরু হয়েছিল, সেসব থিওরি কান্ট জানতেন না। টাইমের নেচার কি সেটা নিয়ে সমস্যা আছে। স্পেস ইনফাইনাইট এটা সবাই বলেন না, সবাই বলেন না, অনেকে বলেন না। কাজেই মানে স্পেস ইনফাইনাইট এটা আসার আগে মানে মিডাইভেল পিরিয়ডে এটা চিন্তা করা হতো সব সময়, এই জন্য যে স্পেস তো মানে যেন মনে করা হতো যে এটা ফাইনাইট স্পেসটা গড ক্রিয়েট করেছেন। এবং ওই রকম ওই উপমাটা দিয়ে ভাবো একটা ফুটবলের মধ্যে আমরা রয়েছি সবাই, একটা বিশাল ফুটবলের মধ্যে আমরা সবাই রয়েছি, এটাই ওয়ার্ল্ড, তার মধ্যে আমরা রয়েছি। তাহলে সঙ্গে সঙ্গেই তোমার মনে প্রশ্ন জাগবে, তোমার থট কিন্তু ওখানে থেমে থাকবে না। তাহলে এই জগৎটা কিসের ওপর আছে? প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীটা কিসের ওপর আছে? বলে একটা কচ্ছপের ওপর আছে। বাচ্চাটা আবার প্রশ্ন করছে, হ্যাঁ সহজে বুঝিয়ে নিচ্ছ, কচ্ছপের পিঠের ওপর আছে। বলো দেখি ওই কচ্ছপটা কিসের ওপর আছে? ওর ঠাকুমা বলছে, কেন তার নিচে আর একটা কচ্ছপ আছে। তাহলে তার নিচে আরেকটা কচ্ছপ আছে। কাজেই এই যুক্তিটা তোমায় চলতেই থাকবে, তোমার থট কোথাও থামতে পারবে না। কে ধরে রেখেছে? ধৃতির একটা যুক্তি দেওয়া হয়েছে ন্যায় কুসুমাঞ্জলির শেষ চ্যাপ্টারে। একটা তো পড়ে যাবে না হলে। একটা পাখি একটা খড়কুটোকে মুখে করে ছোটে করে নিয়ে যায়, পাখিটা ধরে রাখে। তাহলে জগৎটাকে এরকম ধরে রেখেছে কে? ওয়ার্ল্ডটাকে, নাহলে তো পড়ে যেত। এই আর্গুমেন্টটা দেওয়া হয়েছে। পড়ে যায় না, নাহলে গড আছে, ধরে রেখেছে। বড়শিতে যেমন মাছ ধরে রাখে ওরকম ভাবে ধরে রেখেছে। কিন্তু এই প্রশ্নটা আসে যে ওয়ার্ল্ডটা যদি আমরা এই ফুটবলের মধ্যে থাকি, তাহলে ফুটবল ফুটো করে মুখ বের করলে তার বাইরে কি আছে? একই প্রশ্ন, ওই কচ্ছপের প্রশ্নটাই এখানে আসে। বাইরে কি? ওর পরে ওর নিচে কি? ওর বাইরে কি? তাহলে বাইরে কি আরেকটা ওয়ার্ল্ড আছে? এই প্রশ্নটা ওঠে। এবং এটা যুগ যুগ ধরে সলভ করা যায়নি এই প্রশ্নটা। যারা বলেছেন ওয়ার্ল্ড ইজ ফাইনাইট, সেটার ক্ষেত্রে এই প্রশ্নটা ওঠে। ফাইনাইট হলে তার ফাইনিটিউডের বাইরে কি আছে? তার তো ফাইনাইট মানে একটা বাউন্ডারি আছে। তাহলে বাউন্ডারিটার সঙ্গে বাউন্ডারিটা কি? বলের বাইরেটা হচ্ছে তার বাউন্ডারি, বলের বাউন্ডারি। তাহলে বাইরেটা কি? আমি বলটা ফুটো করে বাইরে কি দেখতে পাবো? সেখানে তো স্পেস টাইমও থাকবে না।
কারণ স্পেস টাইমে ওয়ার্ল্ডের জিনিস, তাহলে সেটা কি? কারণ এখানে কিন্তু স্পেস টাইম থাকবে না বলছেন না, বলছেন ইনফাইনাইট ইন, এইখান থেকে আর্গুমেন্টটা হচ্ছে ইনফাইনাইট ইন স্পেস, ইনফাইনাইট ইন টাইম, ফাইনাইট ইন স্পেস, ফাইনাইট ইন টাইম। তাহলে ওখানে একটা এমটি স্পেসের কনসেপ্ট আসছে এখানে, ওর বাইরেও একটা স্পেস আছে। কিন্তু কারণ আগেই দেখিয়ে এসছেন স্পেস হচ্ছে ফর্ম অফ সেন্সিবিলিটি, কাজে বাইরে পড়ে রয়েছে স্পেস, যেগুলো আমার কনসাসনেসের বাইরে, কনসাসনেসটা ওয়ার্ল্ডের জিনিস, তার বাইরে এটার সঙ্গে কিভাবে সম্বন্ধ হবে সেটা বোঝা যায় না। এবার সেকেন্ড পার্ট, যে ওয়ার্ল্ডে কোনো বিগিনিং নেই। For suppose that it has a beginning, since the beginning is an existence preceded by a time in which the thing is not, there must be a preceding time in which the world was not, that is an empty time. তাহলে একটা এমটি টাইম থাকতে হবে যেখানে ওয়ার্ল্ড ছিল না। কোনটা থেকে আমরা শুরু করছি? যে ওয়ার্ল্ডের কোনো বিগিনিং নেই। তার উল্টো দিকটা আবার বলছি, মানে রিডাকশীয় আর্গুমেন্ট দিচ্ছেন, রিডাকশীয় আর্গুমেন্ট দিচ্ছেন যে ধরে নেওয়া যাক যে বিগিনিং ছিল। তাহলে বিগিনিং যদি থাকে তাহলে কি হবে? তাহলে এমন ধরে নিতে হবে যে এমন একটা সময় ছিল যখন ওয়ার্ল্ডটা ছিল না, তাহলে সেখানে এমটি টাইম ছিল। তাহলে কি হবে? ওয়ার্ল্ড তো শুরু হয়েছে কোনো একটা টাইমে, তার আগের মুহূর্তটার কথা বলা হচ্ছে, কারণ ধরে নেওয়া হয়েছে ওয়ার্ল্ডের বিগিনিং আছে, যেটাকে খণ্ডন করা হবে এই যুক্তিতে। বাট নাও no arising of any sort of thing is possible in an empty time. শূন্যকালে কোনো কিছুর উৎপত্তি হতে পারে না। কান্টের যুক্তিটা এখান থেকে একটা প্রিন্সিপাল আছে, এক্স নিহিলো নিহিল ফিট, এই কথাটা আগে বলেছিলাম যেখানে নাথিং নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে শূন্য থেকে শূন্য ছাড়া আর কিছুই আসে না। না সতে বিদ্যতে ভাব, না ভয় ইত্যাদি সত। অসৎ থেকে সৎ আসে না, সৎ থেকে অসৎ আসে না। তাই শূন্য থেকে কিছু আসতে পারবে না। তাহলে এমটি স্পেস থেকে কি করে তৈরি হবে? এটা কিন্তু একদম ক্রিশ্চিয়ান বিলিফের বিরুদ্ধে যাচ্ছে, ক্রিশ্চিয়ান বা ইসলামিক থিসিসের বিরুদ্ধে যাচ্ছে, ন্যায় থিওরির বিরুদ্ধেও যাচ্ছে না। নৈয়ায়িক এটা মানেন যে শূন্য থেকে ওয়ার্ল্ড তৈরি হয়নি, হওয়া সম্ভব নয়, কারণ পরমাণুগুলো ছিল, গড পরমাণুগুলো থেকে ওয়ার্ল্ড তৈরি করেছেন, নৈয়ায়িক বলেন। কিন্তু যারা ক্রিয়েশনে বিশ্বাস করেন, ক্রিয়েশন থিওরি, এটাকে বলা হয় ক্রিয়েশন থিওরি, গড ক্রিয়েট করলেন, গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, ক্রিয়েটেড আউট অফ হোয়াট? আউট অফ নাথিং। যদি গডের আর্গুমেন্টটা এই, যদি গডের কোনো কিছু থেকে ক্রিয়েট করতে হতো তাহলে গড তার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়তেন। তাহলে সেই গড হ্যান্ডিক্যাপ গড, ডিপেন্ডেন্ট গড, তার বৈশাখী ছাড়া তার চলে না, সেটার উপর ভর দিয়ে তিনি চলেন, তিনি আবার গড কিসের? তাহলে গড স্পেস টাইম সহ সবকিছুকেই ক্রিয়েট করেছেন, এটা একটা আর্গুমেন্ট। কারণ সেটার বিরুদ্ধে প্রিন্সিপালটা ইউজ করছেন যে শূন্য থেকে কিছুই উৎপন্ন হয় না, এমটি টাইমে কিছুই উৎপন্ন হবে না, এবং কান্টের সিস্টেমে তো আরো হবে না। তার কারণ হচ্ছে টাইমটা হচ্ছে ফর্ম অফ ইনটুইশন, তার ভিতর আবার কি উৎপন্ন হবে? এবং সেটাকেও আমরা বুঝতে পারি যখন কোনো ইনটুইশন আসে আমার কাছে, কোনো মানে ইনটুইটেড অবজেক্ট আসে আমার কাছে, তখন আমি ওটাকে ফর্ম অফ ইনটুইশন বলে বুঝতে পারি। কোনো অবজেক্ট না দাও আমার কাছে, তাহলে আমি কিন্তু ওটাকে ফর্ম অফ ইনটুইশন বলে স্পেস টাইম কিছুই বুঝতে পারবো না। আমার কাছে কোনো স্পেস থাকবে না, কোনো টাইম থাকবে না। ধরা যাক শুধুই আমার কনসাসনেস আছে, আমার বডিও নেই,
বডি থাকলেও আমি বলবো বডির হাতটা নাড়িয়েছি, এই টাইম ওই টাইম, টাইম বুঝে যাব। আমার বডিটাও নেই, শুধু কনসাসনেস আছে। তাহলে স্পেস টাইম কিছুই নেই আমার কাছে, দূরে কাছে কিচ্ছু বুঝতে পারবো না, আগে পরে বুঝতে পারবো না। তাহলে কি দাঁড়াচ্ছে? এমটি টাইম থেকে কিছু উৎপন্ন হতে পারে না। তাহলে ওয়ার্ল্ড হ্যাজ এ বিগিনিং, এটা বলতে গেলে তোমায় ধরে নিতে হচ্ছে এমটি টাইম থেকে ওয়ার্ল্ড এসছে, সেটা হওয়া সম্ভব নয়। এই যুক্তিটা যদি তুমি বুঝে যাও তাহলে একই সঙ্গে তুমি বুঝে যাবে এমটি স্পেস থেকে ওয়ার্ল্ড হ্যাজ এ বিগিনিং ইন স্পেস, মানে ওয়ার্ল্ড হ্যাজ এ বিগিনিং সেটা স্পেসে যদি হয় তাহলে এমটি থেকে অবজেক্ট এলো, এমটিনেস থেকে অবজেক্ট এলো, এটা তোমায় বলতে হবে, যেটা সম্ভব নয়, যেটা চিন্তা করাও সম্ভব নয় বলছেন এখানে। তাহলে এবার পড়লে তুমি বুঝতে পারবে। বাট নাও no arising of any sort of thing is possible in an empty time, because no part of such a time has in itself prior to another part any distinguishing condition of its existence rather than its non-existence. মানে এখানে কি বলতে চাইছেন? তার মানে ওয়ার্ল্ডের একটা বিগিনিং আছে টাইমে, বলতে গেলে কি দাঁড়াবে? একটা পয়েন্টে, টাইমের একটা পয়েন্টে ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে, কিন্তু টাইমের পয়েন্ট কোথায়? টাইমের তো কোনো পয়েন্ট নেই। আমরা আগেই যে জন্য ইন্ডিয়ান ফিলসফির কনসেপ্ট গুলো বললাম, টাইমের পয়েন্ট বুঝতে গেলে তো আমরা অবজেক্ট দিয়ে বুঝি, স্পেসের পয়েন্ট বুঝতে গেলেও অবজেক্ট দিয়ে বুঝি। তার কোনো পয়েন্ট নেই, আগে পরে নেই। আগে পরে ঘটনা ঘটলে তারপরে আগে পরে হয়, ঘটনাই নেই তার আগে পরে কি করে হবে? তাহলে ওয়ার্ল্ড, প্রশ্ন হবে ওয়ার্ল্ডটা ওই পয়েন্ট অফ টাইমে তৈরি হলো কেন, আগে হলো না কেন, পরে হলো না কেন? এবং কি দিয়ে আগে পরে ঠিক হবে? কি করে ওই পয়েন্টটাকে পিন পয়েন্ট করা গেল যেখানে ওয়ার্ল্ড তৈরি হয়েছে? সেটার কোনো উত্তর মেলে না, যেহেতু কোনো অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে তো হবে না। সেম আর্গুমেন্ট, যেহেতু কোনো উপাধি নেই সেহেতু ওখানে কোনো পয়েন্ট তুমি ঠিক করতে পারবে না, ওখানে আগে পয়েন্ট কিচ্ছু নেই, আগে পরের পয়েন্ট নেই, ওয়ার্ল্ডই নেই, তো হবে কি করে? সেম আর্গুমেন্ট তুমি কিন্তু স্পেসের ক্ষেত্রেও লাগাতে পারবে। কেন? As to the second point, এই যে প্রথম পয়েন্টটা শেষের কনক্লুশনটা বলছেন, thus many series of things may begin in the world, but the world itself cannot have any beginning, and so in past time it is infinite. তাই ওয়ার্ল্ডকে ইনফাইনাইট বলতে হবে। তাহলে আগেরটাই দেখলাম ওয়ার্ল্ডকে ফাইনাইট বলতে হবে, এই যুক্তিতে দেখছি ওয়ার্ল্ডকে ইনফাইনাইট বলতে হবে। As to the second point, মানে to the point of space, first assume the opposite, আবার সেই reductio argument, namely that the world is finite and bounded in space, then it exists in an empty space which is not bounded. তাহলে ওয়ার্ল্ড একটা এমটি স্পেসের মধ্যে রয়েছে, যেই স্পেসটা নিজে কোনো বাউন্ড নেই তার, সেটা ইনফাইনাইট। তাতে ওয়ার্ল্ডটা একটা এমটি স্পেসে, বাউন্ডেড স্পেসে রয়েছে। ওই একই পয়েন্ট, ওয়ার্ল্ডটা এই স্পেসে না থেকে ওই স্পেসে থাকলো, এই স্পেসে থেকে ওই স্পেসে না থাকলো কেন? এটা তুমি ব্যাখ্যা করতে পারবে না। There would thus be encountered not only a relation between things in space, but also a relation of things to space.
তাহলে আমাদের কি হচ্ছে, আমরা দৈশিক বস্তুর মধ্যে সম্বন্ধ বুঝতে পারি, দৈশিক সম্বন্ধ। কিন্তু এখানে যে কথাটা বলা হচ্ছে বস্তুর সাথে দেশের সম্বন্ধ, এইটা বোঝা সম্ভব নয়, কারণ দুটো দুজাতীয় জিনিস। ওটাকে বুঝতে গেলে আমাদের ওই ট্রান্সেন্ডেন্টালি বুঝতে হবে, যেইভাবে কান্ট ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনে দেখিয়েছেন যে কি করে ক্যাটেগরি স্পেস টাইম অ্যাপ্লাইড হয়, সেটা যেভাবে বুঝিয়েছেন সেইভাবে বুঝতে হবে, আদারওয়াইজ বোঝা সম্ভব নয়। নাও সিন্স দ্য ওয়ার্ল্ড ইজ অ্যান অ্যাবসলিউট হোল, ওয়ার্ল্ডটাই কমপ্লিট হোল, besides which there is encountered no object of intuition, ওয়ার্ল্ডের বাইরে কোনো ইনটুইশনের অবজেক্ট নেই, সাক্ষাৎ কোনো কিছুর সঙ্গে সাক্ষাৎকার আর হবে না, and hence no correlate of the world to which the world could stand in relation, তাই সেই যে বাইরের ওয়ার্ল্ডটা তার সঙ্গে এমন কোনো অবজেক্ট পাওয়া যাবে না যার সঙ্গে রিলেশন করা যাবে। The relation of the world to empty space would be a relation of a world to no object, তাহলে একটা অবজেক্টের সঙ্গে নো অবজেক্টের একটা রিলেশনের কথা এখানে এসে দাঁড়িয়ে যাবে। Such a relation, however, and hence also the boundedness of the world by empty space, কিন্তু ওরকম রিলেশন বললেও সেটাও কোনো স্পেসে আছে, যে স্পেসটা এমটি, অ্যাড ইনফিনিটাম চলো, is nothing, সেই স্পেসটা নাথিং হবে। Therefore the world is not bounded at all in space, তাই ওয়ার্ল্ডটাকে বাউন্ডেড বলা যাবে না স্পেস। In its extension it is infinite, world is infinite এই যুক্তিতে। তাহলে আগের যুক্তিতে দেখতে পেলাম ওয়ার্ল্ড ইজ ইনফাইনাইট, ফাইনাইট বললে কোনখানে ট্র্যাপে পড়ে যাচ্ছি, এই যুক্তিতে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডটা ইনফাইনাইট। এখন আমাদের এই পাঠের তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আমি একটু আরেকটা কথা বলে শেষ করছি আজকে। স্যার একটা জিনিস একটু, সেটা হচ্ছে যে যে একটা কথা বলা হচ্ছিল যেখানে আপনি ফাইনাইট ইনফাইনাইটের কথা বলছিলেন, যে শূন্য থেকে কিছুই শুরু হতে পারে না, এই যেটাকে যদি মানে এটাকে যারা সাপোর্ট করছেন না, যেমন কান্ট বলছেন, এখানে এটা বলার পেছনে কি কোথাও তারা কজালিটিটাকে সাপোর্ট করছে? কারণ কজালিটি বলতে গেলে কজালিটি নয়, শূন্য থেকে কিছু, মানে তুমি কোন পক্ষটা বলছো সেটা স্পষ্ট হচ্ছে না। শূন্য থেকে শুরু হয় না, এটা ধরো শূন্য থেকে শুরু হয় না, এটা এ পক্ষ, এবার বিপক্ষ হচ্ছে শূন্য থেকে শুরু হয়, বিপক্ষ। হ্যাঁ, এ পক্ষ আর বিপক্ষ, এ বি, ইংলিশের এ বি অ্যালফাবেট, এ আর বি, এ হচ্ছে শূন্য থেকে শুরু হয় আর বি হচ্ছে শূন্য থেকে শুরু হয় না। তুমি কোন পক্ষটা বলছো? শূন্য থেকে শুরু হয় না মানে শূন্য থেকে শুরু হয় না মানে বি, বি, হ্যাঁ, তাহলে সেটা নিয়ে বলো, বক্তব্য বলো। হ্যাঁ মানে এইটা বলতে গিয়ে এটার বিহাইন্ডে কি কোথাও এরকম বলতে চাইছেন যে মানে সবকিছু একটা কজাল রিলেশনে আবদ্ধ, দেয়ার শুড বি আ কংক্রিট কজ টু বিগিন সামথিং, এরকম কি কোথাও বলতে চাইছেন? না, সেটা বলতে পারবেন না কান্ট এখানে, কারণ এটা বুঝতেই পারছো ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক, এখানে কজালিটি নোশন ওইভাবে আনতে পারবেন না, এটা একটা দিক। এখানে আর্গুমেন্টটা হচ্ছে স্পেস টাইমের দিক থেকে, কজালিটির দিক থেকে নয়। তোমার শূন্য থেকে শুরু হতে গেলে আর্গুমেন্টটা এই টাইমের দিক থেকে, টাইমের কোনো একটা পয়েন্টে শুরু হয়েছে, তার আগেও টাইম ছিল, ওই পয়েন্টটা কি করে ঠিক হবে, এটাই আর্গুমেন্ট। মানে কে ঠিক করবে এই রকম একটা ব্যাপার কি? কে নয়, কিভাবে ঠিক হবে। আচ্ছা, কে ঠিক করবে তো সেটা পরের প্রশ্ন, কোন পার্সন ঠিক করবে, তুমি ঠিক করতে পারো, আমি ঠিক করতে পারি, গড ঠিক করতে পারেন, যে কেউ ঠিক করতে পারে, কিন্তু কিভাবে করবেন? কারণ টাইমের জানতে চাইছি, মেথড নিয়ে প্রশ্ন আসছে, এটা মেথড নিয়ে প্রশ্ন আসছে। টাইমটাকে ঠিক করতে গেলে তো অবজেক্ট লাগে, অবজেক্টটাই তো নেই, টাইমটা ঠিক হবে কি করে?
তুমি যখন বলছো হ্যাজ এ বিগিনিং, তার মানে একটা কোনো পার্টিকুলার টাইমে বিগিনিং, সেই টাইমটা ঠিক হলো কি করে, মানে লজিক্যালি ঠিক হবে কি করে? আচ্ছা, তুমি করতে পারছো না, আমি করতে পারছি না, এটা প্রশ্ন না। গড বা কি করে ঠিক করবেন ওইটা টাইম, ওই টাইমটা রাইট। তো ঠিক করতে পারবে না। ঠিক তেমনি স্পেসের ক্ষেত্রেও এমটি স্পেস হলো, আমার ওয়ার্ল্ডের একটা লিমিট আছে, তার বাইরে স্পেস আছে, বাইরে স্পেসের সঙ্গে রিলেশন হবে কি করে? রিলেশন তো হতেই হবে, কারণ সেটা আমার লিমিট স্পেসের। কারণ তুমি বলছো যে ওয়ার্ল্ড ইজ লিমিটেড, লিমিট, ওটা ওটা লিমিটের সঙ্গে তোমার লিমিটেড এর একটা সম্পর্ক থাকতেই হবে। সম্পর্কটা হবে কি করে? সম্পর্ক হয় ইনটিউশনের অবজেক্ট দিয়ে। তো ইনটিউশনের অবজেক্ট যদি ওই স্পেসে মানো, তাহলে সেটাও এই স্পেসের মধ্যেই চলে এলো। তার বাইরে তাহলে আবার ওই একই প্রশ্ন হবে, তার বাইরের স্পেসটাই হচ্ছে লিমিট, তার সঙ্গে কি করে সম্পর্ক হবে? লিমিটটা ঠিক হবে কি করে? ওখানে হচ্ছে টাইমে ওই লিমিটটা ঠিক হবে কি করে, যে এই পয়েন্টেই। এখানে স্পেসে এই লিমিটটা ঠিক হবে কি করে, এই পয়েন্টে। এটা কনসেপচুয়াল। এখন আমরা এখানে দুরকম পদ্ধতিতে যে আলোচনা করতে পারি। এক হচ্ছে কান্টের, কান্ট যেভাবে আলোচনা করেছেন সেভাবে, মানে চারটে অ্যান্টিনমিকে একসাথে আলোচনা করেছেন, করে শেষে চারটে অ্যান্টিনমির সলিউশন আলোচনা করেছেন 1 2 3 4 করে। এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যে আলোচনার পদ্ধতি, ফার্স্ট অ্যান্টিনমি আলোচনা করে তার উত্তরটা আলোচনা করলাম। কান্ট একটু ড্রামাটিক ওয়েতে আলোচনা করেছেন, করে অ্যান্টিনমি গুলো একসাথে আলোচনা করে তার সলিউশন গুলো আলোচনা করেছেন পরে। জায়গাটা আমি তোমাদের পরের দিন বলে দেবো যে কোথা থেকে আলোচনাটা শুরু হচ্ছে। এই যে এটা হচ্ছে A491, এটা অ্যান্টিনমি অফ পিওর রিজন, সেকশন 6, transcendental idealism as the key to solve the cosmological dialectic. এইখান থেকে বলতে বলতে উনি বলছেন যে যে অ্যান্টিনমি গুলোর উত্তর কি হতে পারে সেগুলো বলছেন। এখানে কিছু রেগুলেটিভ প্রিন্সিপালের কথা বলেছেন, বলে উনি উত্তর দিচ্ছেন পরের দিকে। কিন্তু আমরা একটা দুটো পদ্ধতি হতে পারে। এক হচ্ছে চারটে অ্যান্টিনমি আমরা পড়ে নিলাম, তারপরে আমরা উত্তরগুলো আলোচনা করলাম। আরেকটা হতে পারে যে প্রত্যেকটার সঙ্গে উত্তরগুলো বলতে বলতে গেলাম। এই দ্বিতীয় মেথডটার একটা সুবিধা আছে, এই যে অ্যান্টিনমির উত্তরগুলো প্রত্যেকটার সঙ্গে সঙ্গে বলতে মানে বলতে বলতে গেলে আমরা, কারণ কান্টের পুরো উত্তরটা বোঝা যায় একদম সেকশনের শেষে গেলে বলতে, কিন্তু এখানে বলতে বলতে গেলে আমরা ভুলে যাব না আর্গুমেন্ট গুলো। আর্গুমেন্টের পৃষ্ঠেই আর্গুমেন্টের সলিউশনটা, এই কনফ্লিক্টের সলিউশনটা বলে দিলে একরকম ভাবে দাঁড়ায়। তোমরা কোনটা প্রেফার করছো, চারটে আগে পড়ে নিয়ে চারটের উত্তর, নাকি পর 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 আমরা যেমন যাব তেমন উত্তর? আমার মনে হয় মানে একটা একটা করে করলেই বোধহয় ভালো হয়, আমার মনে হয় এটা। একবারে সবকটা অ্যান্টিনমি পড়ে নিয়ে লাস্টে সলিউশনের বদলে একটা অ্যান্টিনমির সলিউশন তার উত্তর, এরকম করলে মনে হয় আমার জন্য ভালো হবে। হ্যাঁ, সেটা আমারও মনে হয় যে সেটা সবার জন্যই ভালো হবে, কারণ ওইভাবে করলে আমরা আর্গুমেন্টটা মনে আছে, পরের দিন আমরা
তার উত্তরটা জেনে নিয়ে সেকেন্ডটায় ঢুকলাম, এরকম ভাবে করলে ভালো হবে। ঠিক আছে, কিন্তু পুরো উত্তরটা বুঝতে গেলে একদম সেকশনের শেষে যেতে হবে, কারণ উনি একটা ওভার আর্চিং উত্তর দিয়েছেন, সেটা বোঝা যাবে শেষে গিয়ে। আজকে এখানে শেষ করছি। সামনের সপ্তাহে কিছু